আজকের গল্প ভোলুর বোকামি। বহু বছর আগের কথা। জঙ্গলের পাশে এক সুন্দর গ্রাম ছিল, আর সেই গ্রামে থাকতো এক চাষি। তার নাম ছিল ভোলু। ভোলুর কাছে একটু জমি ছিল, যেখানে সে নিজের চাহিদা অনুযায়ী ফসল ফলিয়ে নিত। ভোলুর একটা মুরগিও ছিল, যার নাম ছিল মিনি। মিনি রোজ একটা করে ডিম পাড়ত, আর মাসের শেষে ভোলু সমস্ত ডিম নিয়ে সেগুলো বিক্রি করত। এর বদলে সে কিছু পয়সাও পেত। সেই পয়সা আর জমির ফসল দিয়ে ভোলুর মাস চলে যেত। তখন ভোলুর জমিতে গম পেকে ফসল তৈরি ছিল কাটাইয়ের জন্য। এত সুন্দর ফসল দেখে ভোলু খুব খুশি ছিল। ভোলুর ক্ষেত ছিল জঙ্গলের পাশেই, আর সেই জঙ্গলে থাকতো ম্যান্ডি নামে এক শেয়াল। একদিন সে খাবারের খোঁজে গ্রামে এসে পড়ল, আর তার চোখ পড়ল ভোলুর মুরগি মিনির ওপর। মুরগি দেখে ম্যান্ডির জিভে জল চলে এলো, আর সে চুপচাপ মুরগির দিকে এগোতে শুরু করলো। দূরে দাঁড়িয়ে থাকা ভোলুর নজর পড়ল ম্যান্ডির দিকে, আর সে ম্যান্ডিকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে নিজের মুরগিটাকে প্রাণে বাঁচিয়ে নিল। কিন্তু ম্যান্ডিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। এবারে সে রোজ মুরগি খাওয়ার জন্য তাক করে থাকত, আর ভোলুকে দেখতে পেলেই সেখান থেকে পালিয়ে যেত। একদিন রাত হওয়ার সাথে সাথে সে চুপচাপ মুরগি খাওয়ার বাসনা নিয়ে ভোলুর ঘরে ঢুকে পড়ল। সেই সময় ভোলু আর মিনি গভীর ঘুমে ছিল। ঘরের ভেতর ঢুকতেই হঠাৎ করে সেখানে রাখা বাসনে ধাক্কা লেগে খুব জোরে আওয়াজ হয়। সেই আওয়াজে ভোলুর ঘুম ভেঙে গেল, আর তার নজর পড়ল ম্যান্ডির ওপর। সে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ম্যান্ডিকে ধরে ফেলল। ভোলু ভীষণ বিরক্ত হয়ে গেছিল শেয়ালটার ওপর। সে শেয়ালটাকে জব্দ করা নিশ্চিত করল, আর ঘরের বাইরে নিয়ে এলো। একটা দড়ি কেরোসিন তেলে ভিজিয়ে শেয়ালটার লেজের সাথে বেঁধে দিয়ে আগুন লাগিয়ে দিল। লেজে আগুন নিয়ে শেয়ালটা পাগলের মতো ভোলুর খেতে এদিক থেকে ওদিক দৌড়তে লাগলো। তারপর শেয়ালটা কোনো রকমে পাশের নদীতে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ বাঁচালো। প্রাণে বাঁচলেও শেয়ালটার লেজটা পুড়ে গেল। কিন্তু অন্যদিকে লেজে আগুন নিয়ে শেয়ালটার এদিক ওদিক দৌড়নোতে ভোলুর পাকা গমের খেতে আগুন লেগে গেল, আর তার সমস্ত ফসল পুড়ে ছাই হয়ে গেল। ফসল পুড়ে যাওয়া দেখে ভোলু হাহা করে কাঁদতে লাগলো। তো আপনারা দেখলেন, ভোলু যদি নিজের বদলার ভাবনা নিয়ে শেয়ালটার লেজে আগুন না ধরাতো, তার ক্ষেতের পাকা ফসল আজ ঠিক থাকতো। বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও। আর এরকম আরও মজাদার গল্পের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। আজকের গল্প রাখি চোর ডাক পিয়ন। দাদা, কেমন আছো? আমি তোমায় এটাই জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলাম যে তুমি আমার পাঠানো রাখিটা পেয়েছো তো? আমি প্রায় 10 দিন আগে স্পিড পোস্টে পাঠিয়েছিলাম। হ্যাঁ রে বোন, আমি ভালো আছি, কিন্তু আমি তো তোর কোনো পাঠানো রাখি পাইনি। আমি তো নিজেই অপেক্ষায় আছি রাখির জন্য, কারণ আগামীকাল রাখি। আমি তো ভাবলাম তুই বোধহয় একেবারে ভুলে গেছিস আমায় রাখি পাঠাতে। আরে দাদা, কি যে বলছো! আমি তোমায় রাখি পাঠাতে ভুলে যাব কি করে? তুমি একবার খোঁজ নিয়ে দেখো তোমার এরিয়ার পোস্টম্যানের কাছে। আচ্ছা, এরকম হলে আমি একবার খোঁজ নিয়ে দেখছি। বাবা, এবারে কি পিসি তোমায় রাখি পাঠালো না? প্রত্যেকবার তো রাখি আর মিষ্টি কয়েকদিন আগেই পৌঁছে যায়। তুই ঠিকই বলছিস বেটা, আগামীকাল রাখি। রাখি তো চলে আসার কথা এতদিনে। কি জানি এবারে রাখিটা কোথায় গেল। দাঁড়া, একবার আমাদের প্রতিবেশী মোহনলালকে জিজ্ঞেস করে দেখি। কে জানে, পোস্টম্যান আবার ভুল করে ওদের বাড়িতে দিয়ে গেল নাকি। এই বলে রামলাল তার প্রতিবেশী মোহনলালের বাড়িতে গিয়ে বলল, আরে ভাই মোহন, পোস্টম্যান কি আমার নামের কোনো পার্সেল দিয়ে গেছে তোমায়? আসলে আমার রাখিটা এবারে এখনো এসে পৌঁছয়নি। আরে আপনারও রাখি আসেনি? আমার মনে হয়েছিল বোধহয় আমাদেরটাই শুধু আসেনি,
তাহলে নিশ্চয়ই কোথাও গড়বড় আছে। চলুন গিয়ে মোড়ল মশাইকে জিজ্ঞেস করি একবার। আবার পোস্টম্যানটা মোড়ল মশাইকেই পার্সেল টেনা দিয়ে চলে গেছে। তারপর মোহনলাল আর রামলাল গাছের নিচে বসে থাকা বল্লু মোড়লের কাছে গিয়ে সমস্ত কথা জানালো। হ্যাঁ, আরে তোমরা জানো না, আমাদের গ্রামের পোস্টম্যানটার এখন তো বদলি হয়ে গেছে, আর তার জায়গায় নতুন এক পোস্টম্যান এসেছে। আমি নিজেই চিন্তায় আছি যে এবারে আমার পেনশনটা এখনো পর্যন্ত পৌঁছলো না। চলো সবাই মিলে ডাকঘরে গিয়ে দেখি ব্যাপারটা কি। তারপর মোড়ল মশাই আর গ্রামের আরো 5 জন মিলে পোস্টম্যানের বাড়ির দিকে রওনা দিল। যেই তারা পোস্টম্যানের বাড়ির কাছাকাছি পৌঁছলো, সেখানকার দৃশ্য দেখে সকলেই হতবাক হয়ে গেল। মোটা ভুঁড়িয়ালা পোস্টম্যান, যার নাম ছিল পাপলু, বসে বসে মিষ্টি খাচ্ছে আর অনেকগুলো পার্সেল এদিক ওদিক ছড়ানো রয়েছে। তার ঘরের এই দৃশ্য দেখে কারোর আর বুঝতে বাকি রইল না ব্যাপারটা কি। তারপর মোড়ল মশাই বললেন, তাহলে এই আসল চোর। এখানে কেউ তার বোন দিদির পাঠানো রাখি, তো কেউ তার পেনশন, আর কেউ বা তার চাকরির ডকুমেন্টসের জন্য অপেক্ষা করছে। আর তুমি সেগুলো সময় মতো পৌঁছে দেওয়ার বদলে রাখি আর মিষ্টি চুরি করে খাচ্ছ। সরকার তোমার বেতন দেয় ডাক ঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য, আর তুমি সমস্ত কিছু নিজের কাছে নিয়ে বসে আছো। তোমার থেকে বড় পাপী আর কে হবে? তোমার কি কোনো খেয়াল আছে তুমি নিজের স্বার্থের পাল্লায় পড়ে কত মানুষের লোকসান করে দিলে? এর জন্য তোমার উপযুক্ত সাজা নিশ্চয়ই হবে। এই গ্রামবাসীরা আজ এই পাপলুকে আচ্ছা করে শিক্ষা দিয়ে তবেই শান্তি হবে আমাদের। এই দেখো, নামের সাথে কাজেও পাপলু। তারপর রেগে আগুন গ্রামবাসীরা এদিক ওদিক না দেখে পাপলু পোস্টম্যানকে আচ্ছা করে পিটিয়ে দিল। আর এভাবেই চোর পোস্টম্যান নিজের কাজের জন্য উচিত শিক্ষা পেল। আজকের গল্প ছেলেবেলার স্বপ্ন। আজকের গল্পে আমরা দেখব কিভাবে এক মায়ের মমতা ভরা ঘুমপাড়ানি গান একটা বাচ্চার মনে চাঁদে যাওয়ার স্বপ্ন জাগালো। হরিকুটা নামে এক সুন্দর গ্রাম ছিল, আর সেই গ্রামের মানুষজন সবাই একসাথে মিলেমিশে বাস করত। সেই গ্রামের একটা ঘর ছিল ঋতুর। ঋতু তার ছেলে সোমনাথকে নিয়ে থাকত, আর রাত্রিবেলায় ঋতু সোমনাথকে ঘুমপাড়ানি গান শোনাতো। আয় আয় চাঁদ মামা, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান ভাঙলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গরুর দুধ দেব, দুধ খাওয়ার বাটি দেব, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। ঘুমপাড়ানি গান শেষ হতেই সোমনাথ বলল, মা, তুমি রোজ এই গানটা শোনাও আর বলো খোকা চাঁদের দেশে যাবে, চাঁদের দেশে যাবে। মা, আমরা কবে সত্যি করে চাঁদের দেশে যাব? হেই বোকা, এটা তো একটা গান মাত্র। এই গানটা তোমার দিদিমাও আমায় শোনাতো যখন আমি ছোট ছিলাম, যাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এমনি এমনি কি কখনো কেউ চাঁদ মামার কাছে যেতে পারে নাকি? চাঁদ মামা অনেক দূরে থাকে, আমরা সেখানে যেতে পারবো না। কিন্তু মা, তুমি দেখো, আমি বড় হয়ে একদিন ঠিক চাঁদ মামার কাছে যাব। আমার সোনা ছেলে, এখন অনেক রাত হয়ে গেছে, স্বপ্নে চলে যাও তোমার চাঁদ মামার কাছে। সকাল হতেই সোমনাথ মায়ের কাছে এসে বলল, মা, আমি ঠিক করে নিয়েছি, আমি একদিন ঠিক চাঁদ মামার কাছে যাব। আর এখন থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব, শহরে গিয়ে কলেজে পড়ে আরো জ্ঞান অর্জন করব। ঠিক আছে সোনা, তুমি মন দিয়ে পড়াশোনাটা করে যাও, কারণ সংঘর্ষ যত কঠিন হবে, পরিশ্রমের ফল ততই মধুর। সোমনাথ ঠিক করেই ফেলেছিল যে সে চাঁদে যাবেই। এখন থেকে সে রোজ স্কুলে যেতে শুরু করলো, আর স্কুল থেকে ফিরে অনেক রাত অবধি সে পড়াশোনা করতে লাগলো, দিন রাত পরিশ্রম করতে লাগলো। তাকে দেখে মনে হতো যে চাঁদে যাওয়ার তীব্র ইচ্ছেটা তাকে পুরোপুরিভাবে ভরে ফেলেছে। এরকম করতে করতে কয়েক বছর কেটে গেল, আর সোমনাথ বড় হয়ে গেল। অনেক পরিশ্রম করে এখন সে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে এক উচ্চ পদের
রকেট সায়েন্টিস্টও হয়ে গেছিল। আর তারপর একদিন সে তার মায়ের কাছে এসে বললে, মা, তোমার মনে আছে ছোটবেলার সেই চাঁদ মামার ঘুমপাড়ানি গান, যেমনটা তুমি আমার রোজ শোনাতে? সেই সময় তোমার দেওয়া আমার চাঁদ মামার কাছে যাওয়ার ইচ্ছে আজ পূরণ হতে চলেছে। তোমার আশীর্বাদ চাই মা। এটা শুনে ঋতু খুব খুশি হলো আর ছেলেকে আশীর্বাদ করলো। পরের দিন সোমনাথের সেই ছেলেবেলার ইচ্ছে পূরণের সময় এসে গেল। সে রকেটে বসে তার চাঁদ মামার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কিছুদিনের মধ্যেই চন্দ্রযান সোমনাথকে নিয়ে চাঁদে পৌঁছল। চাঁদের মাটিতে নেমে সোমনাথ তার দেশের পতাকা সেখানে পোতে বলল, বহুদিনের কঠোর পরিশ্রমের পর আজ আমি নিজের স্বপ্ন পূরণ করলাম। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যেমন একটা ছোট গ্রামে সাধারণ ছেলে নিজের স্বপ্ন পূরণ করতে পারল, ঠিক সেরকমই আপনারাও নিজের পরিশ্রমে নিজের লক্ষ্য পূরণ অবশ্যই করতে পারবেন। ভারত মায়ের জয়। জয় হিন্দ, বন্দে মাতরম। চন্দ্রযান-3 মিশনের পক্ষ থেকে সমস্ত ভারতবাসীকে জানাই অনেক অনেক শুভকামনা। আজকের গল্প সিংহী আর ইঁদুর। একবার একটা সুন্দর জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে ছিল একটা গুহা, যেখানে থাকতো একটা সিংহ আর সিংহী। সিংহটা ছিল খুব খুশি, কারণ সে বাবা হতে চলেছিল, আর তাই সে সব সময় সিংহীটার খেয়াল রাখতো। সে প্রতিদিনের মতো খাবারের ব্যবস্থা করতে গুহা থেকে বাইরে গেল, আর সিংহীটা সেই গুহায় আরাম করছিল। কিছুক্ষণ পর বাইরের রাস্তা দিয়ে যাচ্ছিল চুলবুলে নামে একটা ছোট্ট ইঁদুর। সেই দুষ্টু ইঁদুরটার নজর পড়ল গিয়ে সোজা সেই সিংহীটার ওপর। সিংহীটাকে ঘুমোতে দেখে সে মনে মনে ভাবলো, ওহো, জঙ্গলের রানী ঘুমোচ্ছে। আজকে তাহলে দেখাই যাক কে সবচেয়ে বেশি শক্তিশালী, আমার গোফ না ওর লেজ। এরকম ভেবে চুলবোলা ইঁদুর সিংহটাকে বিরক্ত করার জন্য ওর কাছে গিয়ে ওর লেজের সাথে খেলতে শুরু করলো। এসব করে ইঁদুরটাও বেশ মজা পাচ্ছিল। তক্ষুনি হঠাৎ করে সিংহীটা রেগে গিয়ে ঘুম থেকে উঠে পড়ল, আর উঠেই ইঁদুরটাকে এক থাবা মেরে হাতের মুঠোয় নিয়ে নিল। রেগে গিয়ে সিংহীটা যেই না ইঁদুরটাকে খেতে যাবে, ইঁদুরটা বুঝে গেছিল যে এবার তার মুক্তি আর নেই। ইঁদুরটা ভয় পেয়ে বলল, হে জঙ্গলের মহারানী, প্লিজ আমায় যেতে দাও, আমায় খেও না। আমার খুব বড় ভুল হয়ে গেছে। এরপর থেকে আমি আর কখনো এরকম ভুল করব না। আমায় বিশ্বাস করো, তুমি আমায় ছেড়ে দিলে আমি ভবিষ্যতে তোমার অনেক সাহায্যে আসতে পারি। আর তাছাড়া আমায় খেয়ে তো তোমার পেটও ভরবে না, তোমার দাঁতের ফাঁকে কোথাও আটকে থেকে যাব। ইঁদুরটার এরকম কথা শুনে সিংহীটার খুব হাসি পেয়ে গেল, আর সে হাসতে হাসতে বলল, এই ইয়ার্কিটা বেশ মজার ছিল। আগে নিজের অবস্থাটা দেখ। আমি যদি একটা ডাক দিই, তোর প্রাণটাই বেরিয়ে যাবে। এই ছোট মুখে এত বড় বড় কথা মানায় না। তুই তো নিজেই এতটুকু। আগে নিজের সাহায্য কর, তারপর অন্যকে করিস। আর হ্যাঁ, এটা তোর প্রথম আর শেষ ভুল মনে করে তোকে ছেড়ে দিলাম আজ। এরপর থেকে এদিকে যেন আর না দেখি তোকে, না হলে আমার বাচ্চারা তোকে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে ফেলবে। এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। ইঁদুরটা সিংহীটাকে ধন্যবাদ বলে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কয়েকটা দিন কেটে গেল, আর এমন একদিন এলো যখন সিংহটার শরীর ভীষণ খারাপ হয়ে পড়ল। সে তার গর্ভবতী স্ত্রীর খাবারটাও জোগাড় করতে অসমর্থ হয়ে পড়েছিল। সেই দিন সেই গর্ভবতী সিংহীটা তার খাবারের ব্যবস্থা করবে ঠিক করলো, আর খাবারের খোঁজে জঙ্গলের দিকে চলল। ওই সময়ে জঙ্গলে একটা শিকারী ঘুরছিল, যে জঙ্গলি জানোয়ারদের নিজের পাতা জালে ধরে মেরে ফেলত। সিংহীটা এই কথাটা জানতো না, আর সে বিনা কিছু চিন্তা করে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরতে লাগলো। তক্ষুনি হঠাৎ করে গাছের নিচে
কিছু খাবার রাখা দেখতে পেল। আর সে যেই ওই খাবারের কাছে গেল, শিকারীর বিছানো জালে সে ফেঁসে গেল। সিংহীটা জাল থেকে বেরোনোর অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। সিংহীটার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তার বেশি চিন্তা হচ্ছিল তার পেটের বাচ্চাটার জন্য। সিংহীটা জালটা চেরার খুব চেষ্টা করলো, কিন্তু তার সমস্ত চেষ্টা বেকার হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত সে হাঁপিয়ে পড়ল আর জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। কিছু দূরেই চুলবুলা ইঁদুরটা মজা করে চিনে বাদাম খাচ্ছিল। তক্ষুনি সে সিংহীটার ব্যথার চিৎকারটা শুনতে পেল। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল মহারানী নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। চুলবুলে এদিক ওদিক না তাকিয়ে আওয়াজটার দিকে দৌড়লো। ওখানে গিয়ে সে দেখল সিংহীটা শিকারীর জালে বাজেভাবে আটকে পড়েছে। মহারানী, এসব কি করে হলো? তোমার তো বাড়িতে আরাম করা উচিত, তুমি এখানে কিভাবে? আরে ভাই, কিসের মহারানী, যখন আমি নিজের রক্ষা নিজেই করতে পারি না। পেটের বাচ্চাটা আর নিজের স্বামীর জন্য খাবার খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এই জালে ফেসে গেলাম। আর আমার মনে হয় না কোনোদিনও এই জাল থেকে বেরোতে পারবো। এই শিকারীটা আমায় মেরে দেবে, আর আমার স্বামী ওখানে না খেতে পেয়ে অসুখে মারা যাবে। রানীর এইসব কথা শুনে ইঁদুরটার মন খুব খারাপ হয়ে গেল। সে বলল, রানী সাহেবা, যখনই কোনো বিপদ হয়, আমাদের দ্বারা করা কিছু ভালো কর্ম আমাদের রক্ষা নিশ্চয়ই করে থাকে। তুমি সেই দিন আমায় প্রাণে না মেরে ছেড়ে দিয়েছিলে, তাই আমি আজ নিজের কথা রাখবো আর তোমাকে এখান থেকে বাঁচাবো। এটা বলেই সে সঙ্গে সঙ্গে নিজের ধারালো দাঁত দিয়ে জালটা কাটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সে পুরো জালটা কেটে সিংহীটাকে মুক্ত করে দিল। ইঁদুরটার এই সাহায্য পেয়ে সিংহীটার চোখে জল এলো, আর সে বলল, ইঁদুর ভাই আমার, ক্ষমা করে দাও। সেদিন তোমার ছোট্ট শরীর নিয়ে তোমায় অনেক কথা শুনিয়েছিলাম, কিন্তু আজকে তোমার এই ছোট্ট শরীর আর কুচকুচে দাঁতগুলোর জন্যই আমার প্রাণ বাঁচলো। এবার আমি বুঝতে পেরেছি যে কখনো কারোর শারীরিক গঠন আর কমজোরি নিয়ে কারোর মজা করতে নেই, কারণ ছুঁচের কাজ তলোয়ার করতে পারে না কখনো। তারপর তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল। আর সেখান থেকে খুশি হয়ে যেতে যেতে চুলবুলে ইঁদুরটা বলল, কি গল্পটা ভালো লাগলো না? এবারে ঝটপট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা লাইক করতে তো একদম ভুলবে না। তাহলে আমরা রোজ নতুন নতুন মজাদার গল্প নিয়ে আসবো তোমাদের জন্য। আর এই বলে চুলবুলা ইঁদুর আর জঙ্গলের রানী সেখান থেকে নিজেদের বাড়ির দিকে চলল।